নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ ইংরাজি 20 জুলাই 2024 শনিবার ঠিক সন্ধে 6টায় দেখছেন কোটা সংরক্ষণ নিয়ে উত্তাল বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। বাংলাদেশের অনলাইন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় বিভাগে 19 জুলাই 2024 শুক্রবারের সম্পাদকীয় অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশে এত মৃত্যুর দায় কার। চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক। প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়েছে, সরকার এমন একটা সময়ে কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছে যখন 18 জুলাই বৃহস্পতিবার রাত 10:15 পর্যন্ত অন্তত 27 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। পুরো বাংলাদেশ হয়ে পড়েছে সহিংসতা কবলিত। এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি এড়ানো যেত না? শান্তিপূর্ণ আন্দোলনটা কেন এই পরিণতির দিকে নিয়ে গেল? জনমনে সাধারণ ধারণা হচ্ছে সরকারের অদূরদর্শী অবস্থানই এই পরিস্থিতির জন্য দায়ী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন বারবার আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিলেন, সরকারের তরফে ইতিবাচক ঘোষণার আশ্বাসের অপেক্ষায় ছিলেন, তখন আদালতের দোহাই দিয়ে সরকারি বিষয়টা এড়িয়ে চলার নীতি নিয়েছিল। ফলে শিক্ষার্থীদের মনে কোটা সংস্কার বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তারা নির্বাহী বিভাগের উদ্যোগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। সেই শান্তিপূর্ণ আন্দোলনটা তখনই সহিংসতায় রূপ নেয় যখন সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন আন্দোলনকারীদের উপর হামলা শুরু করে। ঘটনার পরম্পরা বিবেচনায় নিলে দেখা যাবে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত, এই জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঘোষণার পরই সহিংস পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ চড়াও হয়, সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সরকার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়া করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এই প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনকারীরা 18 জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন এবং সারা দেশে শিক্ষার্থী তরুণেরা রাজপথে নেমে আসেন। তাদের সমর্থনে সাধারণ জনগণকেও মাঠে নামতে দেখা গিয়েছে, তারাও মাঠে নেমে আসেন সাধারণ জনগণ। এই বিক্ষোভে পুরো বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়ে। সরকার শক্তি প্রয়োগে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে গেলে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এর পাল্টা জবাব দিতে শুরু করেন। বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার আর বৃহস্পতিবার দুদিনে শিক্ষার্থী সহ অন্তত 33 জন মারা যান। বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ ঘটনা বিরল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের প্রতি আলোচনায় বসার যে আহ্বান জানিয়েছেন তা নিশ্চিতভাবেই সরকারের বিলম্বিত প্রতিক্রিয়া। একদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন সংলাপের প্রস্তাব আসেনি, তখনও আলোচনার প্রস্তাব আসেনি। আইনমন্ত্রীর বক্তব্যে আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দাবি দাওয়া দ্রুত মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে যে এতগুলো প্রাণ ঝরে গেল, এত মানুষ আহত হলেন, দেশ জুড়ে সহিংসতায় যে এত সম্পদ ধ্বংস হলো, তার দায় কে নেবে? প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়েছে, আমরা মনে করি যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং এবারের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আমরা তা বলে আসছি। সরকার তা বিবেচনায় নিলে দেশ আজ এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তো না। বর্তমান পরিস্থিতিতে সংলাপের যে আহ্বান, আলোচনার যে আহ্বান সরকারের তরফে দেওয়া হয়েছে, তা শেষ পর্যন্ত কি পরিণতি পায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
তবে যে কোনো আলোচনার পরিবেশ তৈরির জন্য একটা আস্থার পরিস্থিতি সৃষ্টি করতে হয়। দেশ জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে হবে। সরকারকে কঠোর অবস্থান থেকে সরে আসতে হবে এবং নিজেদের দলীয় কর্মী নামিয়ে আন্দোলন দমনের কৌশল পরিত্যাগ করতে হবে। বাংলাদেশ সরকারকে মনে রাখতে হবে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন রয়েছে। বল প্রয়োগ করে এই ন্যায্য আন্দোলন দমনের চেষ্টা হবে আত্মঘাতী, বলা হয়েছে বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়তে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো আমাদের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরেজিতে নিউজ নির্ভীক NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।